বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো প্যারাথাইরয়েড হরমোন এবং ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস। প্রথমে আমরা একটা থাইরয়েড গ্ল্যান্ড চিন্তা করি। থাইরয়েড গ্ল্যান্ডের আপার পোল এবং লোয়ার পোলে দুইটা করে চারটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে, চারটা। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলোর নার্ভ সাপ্লাই এবং আর্টারি সাপ্লাই থাইরয়েড গ্ল্যান্ডের মতোই। এখন এটাকে যে কোনো একটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে যদি আমরা বড় করে আঁকি, এর মধ্যে দুই ধরনের সেল থাকে। এই লাল দিয়ে যদি আমরা বোঝাই তাহলে এটা হচ্ছে চিপ সেল। ধরলাম আমাদের চিপ সেল এবং মাঝখানে থাকে অক্সিফিন সেল। চিপ সেলগুলো থেকেই মূলত সি সেল, এগুলো থেকেই মূলত প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হয়। এখন আমরা এই চিপ সেল থেকে একটা সেল এভাবে নিলাম, ধরুন একটা সেল এখানে আমরা আলোচনা করব। একটা সেল, এই চিপ সেল থেকে একটা সেল এখানে বড় করে আমরা আঁকবো। এটা মুছে ফেলি। চিপ সেলের গায়ে এরকম সার্পেন্টাইন রিসেপ্টর থাকে। এটা হচ্ছে ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর। এই রিসেপ্টর নামগুলো হচ্ছে ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর। এটা হচ্ছে প্যারাথাইরয়েডের সি সেলের একটা সি সেল আমরা নিয়েছি, সেখানে সারফেসে থাকে ক্যালসিয়াম সেন্সিং রিসেপ্টর। এরা করে কি, যখন ব্লাডে ক্যালসিয়াম লেভেল কমে যাবে তখন স্টিমুলেশন দেবে। ফলশ্রুতিতে এই সেলগুলো থেকে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হয়। প্যারাথাইরয়েড হরমোন এটা যদি আমি সার্কুলেশন চিন্তা করি, প্যারাথাইরয়েড হরমোন সার্কুলেশনে চলে যাবে। প্যারাথাইরয়েড হরমোন সার্কুলেশনে চলে গেল। এখন এটা কয়েকটা জায়গায় কাজ করবে। এখানে পাশে একটা আমি যদি বোন চিন্তা করি, এটা ধরলাম আমার ফিমার, একটা বোনস। প্যারাথাইরয়েড হরমোন বোনসের উপর কাজ করবে এবং কিডনির উপর কাজ করবে। এটা যদি এটা হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, থিন পার্ট এবং থিন পার্ট অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, কালেক্টিং ডাক্ট, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এবং কালেক্টিং ডাক্ট। এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। কালেক্টিং ডাক্ট, এদিক দিয়ে ইউরিন তৈরি হয়। প্যারাথাইরয়েড হরমোন বোনসের উপর কিভাবে কাজ করবে সেটা হচ্ছে, বোনসের মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ সেল আছে। একটা আমি যদি মনে করি অন্য কালার রাখি, সবুজ দিলাম, অস্টিওব্লাস্ট। এগুলো মূলত ফাইব্রোব্লাস্ট মডিফাইড ফাইব্রোব্লাস্ট থেকে অস্টিওব্লাস্ট তৈরি হয়। অস্টিওব্লাস্ট সেলগুলো থাকে। আরেকটা হচ্ছে অস্টিওক্লাস্ট। সেটার অন্যরকম রং দিই তাহলে মনে হয় ভালো হবে। এটাকে ধরলাম আমি নীল। একটা হচ্ছে অস্টিওক্লাস্ট। এই অস্টিওক্লাস্টগুলো আসলে মনোসাইট থেকে আসে।
মনোসাইট থেকে অস্টিওক্লাস্টগুলো তৈরি হয়। তো আর কোথায় কোথায় মনোসাইট আছে সেটা পরে পড়বো। এখন প্যারাথাইরয়েড হরমোন এই অস্টিওব্লাস্টের উপরে রিসেপ্টরে যখন বাইন্ড করে প্যারাথাইরয়েড হরমোন, তখন এরা কিছু অস্টিওব্লাস্ট কিছু ইন্টারলিউকিন তৈরি করে। এই ইন্টারলিউকিন তারপর হচ্ছে RANKL, এরা করে কি অস্টিওব্লাস্টকে অ্যাক্টিভ করে। এখন অ্যাক্টিভ অস্টিওব্লাস্ট দেখতে কেমন, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এটা আমি যদি একটা বোনস ধরি, তো এই অস্টিওব্লাস্টগুলো এই বোনসের উপর এইভাবে করে একটা এনভায়রনমেন্ট তৈরি করবে, ক্লোজড একটা এনভায়রনমেন্ট। এখানে ইন্টিগ্রিন দিয়ে আটকানো থাকবে, এখানেও ইন্টিগ্রিন দিয়ে এখানে একটা সিল করা থাকবে। এই হচ্ছে একটা মনোসাইট। এই মনোসাইটটা এখানে ইন্টিগ্রিন দিয়ে একটা ক্লোজড একটা এনভায়রনমেন্ট তৈরি করে। এই বর্ডারটাকে বলা হয় রাফেলড বর্ডার। রাফেল বর্ডার। তখন এরা প্রোটন পাম্প দিয়ে এখানে অ্যাসিড সিক্রেশন করে, ফলে অ্যাসিড এনভায়রনমেন্ট তৈরি হয়। অ্যাসিড এনভায়রনমেন্ট তৈরি হওয়ার ফলে এখানে যদি আমি আরেক রং দিয়ে এই রং দিয়ে আঁকি, এখানে যে কোলাজেনগুলো থাকে, কোলাজেনের মাঝখানে ক্যালসিয়াম, ফসফেট এগুলো তো আছেই, সাথে থাকে হাইড্রোক্সিপ্রোলিন এগুলো। এই অ্যাসিড এনভায়রনমেন্টে প্রোটিওলাইটিক এনজাইমগুলো এটাকে ভেঙে, এই কোলাজেনগুলোকে ভেঙে এখানে কয়েকটা জিনিস উন্মুক্ত করে। একটা হচ্ছে ক্যালসিয়াম সে ওপেন করছে, ফসফেট এবং সেই সাথে হাইড্রোক্সিপ্রোলিন। এই উপাদানগুলো রক্তে চলে আসলো। কি কি রক্তে আসলো? হাইড্রোক্সিপ্রোলিন, ক্যালসিয়াম এবং ফসফেট রক্তে চলে আসলো। তো এরা এই গ্লোমেরুলার ফিল্ট্রেশনের মাধ্যমে ফিল্টার্ড হবে, হয়ে হাইড্রোক্সিপ্রোলিন ইউরিন দিয়ে নিষ্ক্রান্ত হবে। হাইড্রোক্সিপ্রোলিন ইউরিন দিয়ে নিষ্ক্রান্ত হলো, এটা হাইড্রোক্সিপ্রোলিন। ক্যালসিয়াম, ফসফেট যদি চিন্তা করি, তো এখন ফসফেট যখন আসলো, ফসফেটটাকে এখানে অ্যাবজর্ব করার জন্য অন্য কালারের একটা সেল এখানে চিন্তা করি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের সেল। এখানে সেল, এখানে থাকে সোডিয়াম ডিপেন্ডেন্ট এই চ্যানেল, এখানে সোডিয়াম ডিপেন্ডেন্ট ফসফেট চ্যানেল থাকে 2A, সোডিয়াম ডিপেন্ডেন্ট ফসফেট চ্যানেল। এখান দিয়ে এই ফসফেটগুলো রিঅ্যাবজর্পশন হয়। কিন্তু এই সেলের যে প্যারাথাইরয়েড রিসেপ্টরটা থাকে, এখানে প্যারাথাইরয়েড হরমোন যখন যুক্ত হয় তখন এই চ্যানেলটা বন্ধ হয়ে যায়। ফলশ্রুতিতে এই ইনঅর্গানিক ফসফেট এটা রিঅ্যাবজর্পশন হতে পারে না। যেখানে প্রক্সিমাল কনভলিউটেড 80 থেকে 90% রিঅ্যাবজর্পশন হতো, এটা পুরোটা এখানে রিঅ্যাবজর্পশন না হতে পেরে আমার ইউরিনে চলে আসে। এটা হলো ফসফেটের ব্যাপার। ফসফেটের ঘটনা হচ্ছে এটা। এখন ফসফেটটা মুছে ফেলি। এই চ্যানেলটার নাম খুবই ইম্পর্টেন্ট, সেজন্য এটা রেখে দিচ্ছি এখানে। সোডিয়াম ডিপেন্ডেন্ট ফসফেট কনসেন্ট্রেটর চ্যানেল, এটার নাম।
এই গেল। এখানে আরো একটা চ্যানেল থাকে, সেটাকে বলে আচ্ছা তো আচ্ছা তো এখানে আরো একটা রিসেপ্টর থাকে, এটা আমরা অন্য একটা রং দিয়ে চিন্তা করি। অন্য একটা রং, এই রংটা দিই, সুন্দর রং। এখানে নাম হচ্ছে টি আর পি ভি 6, ট্রানজিয়েন্ট রিসেপ্টর, ট্রানজিয়েন্ট রিসেপ্টর পটেনশিয়াল, সরি এটার নাম হচ্ছে ট্রানজিয়েন্ট রিসেপ্টর পটেনশিয়াল ভিলিনয়েড 6, ট্রানজিয়েন্ট রিসেপ্টর পটেনশিয়াল ভিলিনয়েড 6। এটা আসলে একটা ক্যালসিয়াম চ্যানেল, এটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল। এখান দিয়ে ক্যালসিয়াম, এই যে ক্যালসিয়াম যেটা এই বন্ড রিজর্পশন করে তৈরি হয়েছিল, সেটা এটা দিয়ে প্রায় 60%-এর মতো 60%-এর মতো 60% রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে চলে যায়। এবং এই ডিস্টাল কনভলিউটেড টিউবুলে এই সেলটা কেমন হয়, এখানে আঁকলে ভালো হবে, এখানে আঁকলে ভালো হবে। এই ডিস্টাল কনভলিউটেড টিউবুলের একটা সেল নিলাম, এটা চিন্তা করলাম একটা সেল, তো এইখানেও থাকে ট্রানজিয়েন্ট রিসেপ্টর পটেনশিয়াল ভিলিনয়েড 5। যখন এইখানে আমার থাইরয়েড প্যারাথাইরয়েড হরমোন রিসেপ্টরের সাথে প্যারাথাইরয়েড হরমোন বাইন্ড করে, তখন এই চ্যানেলগুলো বেশি বেশি তৈরি হয়ে এখানে ইনসার্ট হয়। এরা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোনের প্রতি সেন্সিটিভ, এখান থেকে আরো বেশি পরিমাণে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে। তার মানে টিআরপি ভি5টা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন সেন্সিটিভ, কিন্তু এটা হলো ডিস্টাল কনভলিউটেড টিউবুলে। আর প্রক্সিমাল কনভলিউটেড যে চ্যানেলটা থাকে সেটা প্যারাথাইরয়েড হরমোন দিয়ে সেন্সিটিভ নয়। ফলশ্রুতিতে এখানে কি হলো, ফসফেট কমে গেল, যেহেতু আমার এই চ্যানেলটা বন্ধ করে দিয়েছে প্যারাথাইরয়েড হরমোন, ফসফেট কমে গেছে। ডিস্টাল কনভলিউটেড টিউবুলে ক্যালসিয়াম বেশি বেশি রিঅ্যাবজর্পশন হচ্ছে, তাই ক্যালসিয়াম বেড়ে গেছে রক্তে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কাজ এখানে হয়, সেটা হচ্ছে, একটু কালারটা চেঞ্জ করে ফেলি, এই রংটা। এখানে যদি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে আরো একটা সেল আমি চিন্তা করি, এখানে 1 আলফা হাইড্রোক্সিলেজ এনজাইম থাকে, 1 আলফা হাইড্রোক্সিলেজ এনজাইম থাকে। এটা সুন্দর করে লেখা উচিত, বোঝা যাবে না। 1 আলফা হাইড্রোক্সিলেজ এনজাইম থাকে। এরা ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম, ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম তৈরি করে। ভিটামিন ডি হচ্ছে একটা হরমোন, স্টেরয়েড হরমোন, যেটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে তৈরি হয় 1 আলফা হাইড্রোক্সিলেজ এনজাইম দিয়ে। এটা প্যারাথাইরয়েড হরমোন যখন এখানে স্টিমুলেশন দেয়, তখন বেশি বেশি 1 আলফা হাইড্রোক্সিলেজ তৈরি হয়, ওরা বেশি বেশি পরিমাণ ভিটামিন ডি তৈরি করে। এখন ভিটামিন ডি এর কথা বলতে এখানে আরেকটু ডিটেল আলোচনা করতে হবে, সেটা হলো ভিটামিন ডি আসলে কোত্থেকে আসে। ভিটামিন ডিটা কোত্থেকে আসে, আমাদের স্কিন, আমরা যদি এটাকে স্কিন মনে করি, স্কিনে 7 হাইড্রোক্সি ডিহাইড্রোক্সি পলিক্যালসিফেরল থাকে। এখানে যখন সূর্যের আলো পড়ে, তখন স্কিনের সাবকিউটেনিয়াস টিস্যুতে 7 ডিহাইড্রোক্সি পলিক্যালসিফেরল থাকে। সেখান থেকে সূর্যের আলোর ইউভি রের কারণে কোলিক্যালসিফেরলকে ভিটামিন ডি3ও বলা হয়, তৈরি হয়। এটা লিভারে যায়, লিভারে 25 হাইড্রোক্সিলেজ এনজাইমের কারণে, এনজাইমের দ্বারা
হাইড্রক্সিলেস এনজাইম দিয়ে 25 হাইড্রক্সিকোলিক্যালসিফেরল তৈরি হয়। এটা আবার যাবে হচ্ছে কিডনির এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এখানে 1 আলফা হাইড্রক্সিলেজ এনজাইম দিয়ে ক্যালসিট্রায়ল বা 125 হাইড্রক্সি পলিক্যালসিফেরল বা ক্যালসিট্রায়ল বা অ্যাক্টিভ ভিটামিন ডি তৈরি করে। এই ভিটামিন ডি তৈরি হলো। ভিটামিন ডি করবে কি? এখন যদি আমি একটা এখানে গাঁট কল্পনা করি, এই যে গাটসে যে এই যে আমার ভিটামিন ডি তৈরি হলো, এই ভিটামিন ডি অ্যাক্টিভ ভিটামিন ডি এখানে সেলগুলোতে ওই যে পড়ছিলাম কিছু ক্যালসিয়াম চ্যানেল, এখানে ভিটামিন ডি এখানে ভিটামিন ডি এর কারণে এখানে গাটসে TRPV6 ট্রানজিয়েন্ট রিসেপ্টর পটেনশিয়াল ভিনিলয়েড 6 টাইপের ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়। এই ক্যালসিয়াম চ্যানেল দিয়ে ক্যালসিয়ামগুলো সেলের ভিতরে, গাটসের যে সেলের ভিতরে শোষিত হয়। এখানে ক্যালবাইন্ডিন প্রোটিন তৈরি হয়। এই ক্যালবাইন্ডিন প্রোটিনও আসলে ভিটামিন ডি এর প্রভাবেই তৈরি হয়েছে। এর দরকার হলো এই জন্যই যে ক্যালসিয়াম সেলের ভিতরে ঢুকলে সেলের যে অন্যান্য মেটাবলিজম এগুলোকে প্রভাবিত করতে পারে, সেটা যাতে না করতে পারে এই জন্য ক্যালবাইন্ডিনের সাথে বাইন্ড হয়ে থাকে। এবং ব্যাজোল্যাটারাল মেমব্রেনের মধ্যে সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার, এটাকে এইভাবেও লেখে, এটা ওপেন হয়। এই জন্য ক্যালসিয়াম ব্যাজোল্যাটারাল মেমব্রেন দিয়ে গিয়ে এই ব্লাডে চলে আসে। একইভাবে ফসফেটও অ্যাবজর্পশন বাড়ায়। তার মানে ভিটামিন ডি গাছ থেকে ক্যালসিয়াম এবং ফসফেট দুইটার অ্যাবজর্পশনই বাড়ায়, ক্যালসিয়াম এবং ফসফেট দুইটার অ্যাবজর্পশনই বাড়ায়। তাহলে আমার প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশনের ফলে আমার এখানে কি হলো? প্যারাথাইরয়েড হরমোনের কারণে 1 নাম্বার ক্যালসিয়াম বেড়েছে রক্তে, ফসফেট কমেছে, ভিটামিন ডি তৈরি হয়েছে। ক্যালসিয়াম বেড়েছে, ফসফেট কমেছে, ভিটামিন ডি তৈরি হয়েছে। এজন্য প্যারাথাইরয়েড হরমোনের আরেকটা নাম হচ্ছে ফসফেট ট্র্যাশিং হরমোন, কারণ ও ফসফেট বের করে দিয়েছে। এই জন্যটাকে বলে ফসফেট ট্র্যাশিং হরমোন বা প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোনকে আরেক নাম বলা হয় ফসফেট ট্র্যাশিং হরমোন। এখন ওই যে আমরা বলেছিলাম যে ইউরিনে কি হবে? ইউরিনে তাহলে ফসফেট বের হয়েছে, হাইড্রক্সি প্রোটিন বের হয়েছে এবং ক্যালসিয়াম বেশি পরিমাণে অ্যাবজর্পশন হওয়ার কারণে ক্যালসিয়ামও কিন্তু পাওয়া যাবে। এটা হচ্ছে একটা উল্টা রকম ব্যাপার হয়ে গেল। কারণ হচ্ছে ভিটামিন ডি তৈরি ভিটামিন গাছ থেকে অনেক পরিমাণ ক্যালসিয়াম হবে, বোন থেকেও ক্যালসিয়াম নিয়ে আসবে। এই ক্যালসিয়াম এত বেশি পরিমাণে এখান দিয়ে বেরোবে যে এগুলো স্যাচুরেট, ক্যালসিয়াম চ্যানেলগুলো এমনভাবে স্যাচুরেটেড হবে যে রিঅ্যাবজর্পশন এর ক্ষমতার বাইরে চলে গেলে ক্যালসিয়ামও এখান দিয়ে বেরোবে। মানে যদি থাইরয়েড হরমোন বেশি সিক্রেশন হয়। আর নর্মালের মধ্যে থাকলে ওইটা হবে না। নর্মালের মধ্যে থাকলে হাইড্রক্সিপ্রোলিন, ইনঅর্গানিক ফসফেট বা ক্যালসিয়াম এগুলো ইউরিন দিয়ে বেরোবে না। যদি থাইরয়েড হরমোন বেশি হয়, ক্যালসিয়ামের পরিমাণ বেশি, অতিরিক্ত পরিমাণ থাইরয়েড হরমোন প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হলো, তখন এই সবগুলো যেমন হচ্ছে হাইড্রক্সিপ্রোলিন, ক্যালসিয়াম, ফসফেট সবই ইউরিনে পাওয়া যাবে, এখন আমরা এখানে বলেছিলাম যে মনোসাইট থেকে অস্টিওক্লাস্ট আসে। শরীরের আরও অনেক জায়গায় এই মনোসাইটগুলো থাকে, যেমন স্কিনে যখন থাকবে তখন এটাকে বলা হয় ল্যাঙ্গারহ্যান্স সেল।
স্কিনে যখন থাকে তখন এটাকে বলে ল্যাঙ্গারহ্যান্স সেল। বোনসে যখন থাকবে বললাম অস্টিওক্লাস্ট। সিএনএসে থাকলে মাইক্রোগ্লিয়া। স্কিনে থাকলে ল্যাঙ্গারহ্যান্স সেল, বোনে থাকলে অস্টিওক্লাস্ট, সিএনএসে থাকলে মাইক্রোগ্লিয়া, লিভারে থাকলে কাফার সেল, লিম্ফ নোডে থাকলে লিম্ফ নোড লিম্ফ নোডে থাকলে হিস্টোসাইট, কিডনিতে মেসেঞ্জিয়াল সেল। স্কিনে ল্যাঙ্গারহ্যান্স সেলস, বোনে অস্টিওক্লাস্ট, সিএনএসে মাইক্রোগ্লিয়া, লিভারে কাফার সেল, কিডনিতে মেসেঞ্জিয়াল সেল, স্প্লিন এবং এতে হিস্টোসাইট। এখন এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস আমরা বলেছিলাম যে অস্টিওক্লাস্ট বোনসের মধ্যে একটা ক্লোজড এনভায়রনমেন্ট তৈরি করে। ইন্টিগ্রিন থাকে এই জায়গাটায়, ইন্টিগ্রিন দিয়ে এরকম একটা ক্লোজ চেম্বারের মতো বানায়। এটাকে এই যে ক্লোজ যে চেম্বার একটা বর্ডার সাকশন কাপের মতো, এটাকে রাফেলস বর্ডার বলা হয়। কিছু কিছু ডিজিজ আছে যেমন মার্বল বোন ডিজিজ। এটাতে এই যে ইন্টিগ্রিনের মধ্যে সমস্যা থাকে, যে জন্য এই ক্লোজড এনভায়রনমেন্টটা তৈরি করতে পারে না, ফলে অ্যাসিড এনভায়রনমেন্ট তৈরি না হওয়ার কারণে বোন রিজর্পশন হয় না। এজন্য এইসব রোগীর বোনস খুবই ডেন্স এবং শক্ত মার্বেলের মতো হয়। আরেকটা হচ্ছে বিসফসফোনেট ড্রাগস যখন ব্যবহার করা হয় তখন এগুলো এখানে সাকশন কাপগুলো এখানে লাগতে পারে না, ফলে বোন রিজর্পশন কমে যায়। এটা অস্টিওপোরোসিসের ক্ষেত্রে দেওয়া হয়। তাহলে এখন আমরা যদি এটাকে মুছে ফেলি, এখন হাইপারথাইরয়েডিজম, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের যে ডিজিজ কন্ডিশন, হাইপার প্যারাথাইরয়েডিজম সাথে এটা দুই রকমের আছে, একটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমে কি হবে? প্যারাথাইরয়েড হরমোন বেশি হবে। কেন? অ্যাডিনোমার কারণে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের অ্যাডিনোমা হতে পারে, কার্সিনোমা হতে পারে, এসব কারণে প্যারাথাইরয়েড হরমোন বেড়ে যাবে। প্যারাথাইরয়েড হরমোন বাড়লে রক্তের ক্যালসিয়াম বাড়বে, ফসফেট কমে যাবে। আর ইউরিনে কি পাওয়া যায়? রক্তে যেহেতু ক্যালসিয়ামটা বেশি, ফসফেট কম, ইউরিনে কি পাওয়া যাবে? হাইড্রোক্সিপ্রোলিন, ক্যালসিয়াম, ফসফেট, এগুলো সবই পাওয়া যাবে। সাইক্লিক এএমপি, এগুলো পাওয়া যাবে। এখন বোন রিজর্পশন যদি বেশি হয়, প্যারাথাইরয়েড হরমোনের কারণে বোন বেশি রিজর্পশন হওয়ার কারণে মেটাস্টেটিক ক্যালসিফিকেশন হবে, কারণ এখানে বেশি পরিমাণে ক্যালসিয়াম এখানে তৈরি হয়ে আছে। মেটাস্টেটিক ক্যালসিফিকেশনে একটা হচ্ছে বিভিন্ন জায়গায় স্টোন হবে, কিডনিতে স্টোন হতে পারে, গ্যাস্ট্রিক মিউকোসাতে স্টোন হতে পারে, তারপর হচ্ছে যে নেফ্রনের চতুর্দিকে নেফ্রনের মধ্যে স্টোন জমতে পারে। নেফ্রনের স্টোন জমলে সেটাকে বলা হয় নেফ্রোক্যালসিনোসিস। মানে হচ্ছে এটা আমার যদি একটা নেফ্রন হয়, নেফ্রনের প্রক্সিমাল কনভলিউটেড ডিস্টাল কনভলিউটেড কালেক্টিং ডাক্ট, তো এখানে ক্যালসিনোসিস, ক্যালসিয়াম জমে এটার যে ফাংশন এটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হলে কি হবে? এখানে এডিএইচ কাজ করলেও আপনার এডিএইচ এর যে অ্যাকোপোরিনগুলো এখানে হতে পারবে না, অ্যাকোপোরিনগুলো তৈরি হতে পারবে না, কাজ করতে পারবে না। তার ফলে বেশি পরিমাণে ডায়োরিসিস হবে। এটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে রেনাল ডায়াবেটিস ইনসিপিটাস। আর সেকেন্ডারি কেন হবে? সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম কেন হতে পারে? যদি আমার সিকেডি হয়, ক্রনিক রেনাল ডিজিজের কিভাবে হবে? ক্রনিক রেনাল ডিজিজের মধ্যে আমার যদি আমি কিডনি চিন্তা করি, কিডনিতে আমার তো শরীর থেকে বোন রিজর্পশন হয়ে ক্যালসিয়াম, ফসফেট এগুলো তৈরি হয়ে তো বের হতে হবে। এখন এটা তো ফিল্ট্রেশন বন্ধ, নষ্ট হয়ে গেছে, তাহলে কি হবে? ক্যালসিয়ামও বাড়বে, ফসফেটও বাড়লে এরা করবে কি? এরা ক্যালসিয়াম বাইন্ডিং করে
আর ফ্রি ক্যালসিয়াম এখানে থাকবে না। ফ্রি ক্যালসিয়াম না থাকলে ক্যালসিয়ামের যে আয়োনাইজড ক্যালসিয়াম, যেটা প্যারাথাইরয়েড হরমোনকে স্টিমুলেশন দেয়, সেটা দিতে পারবে না। ফলে ক্যালসিয়াম, আয়োনাইজড ক্যালসিয়ামটা কমে যাবে। কমে গেলে প্যারাথাইরয়েড হরমোন ক্রনিক্যালি বেশি থাকবে। এটা একটু ভুল বলেছি আমি সম্ভবত। যদি ক্রনিক রেনাল ডিজিজ থাকে, তাহলে 1 নম্বর কারণ, কিডনি দিয়ে ক্যালসিয়াম এবং ফসফেট বেরোতে পারবে না। বেরোতে না পারলে কি হবে, ক্যালসিয়াম এবং ফসফেট দুজন এরা বাইন্ড করে ফ্রি ক্যালসিয়াম, যে ব্লাডের ফ্রি অ্যাভেলেবল ক্যালসিয়াম যেটা আছে, আয়োনাইজড ক্যালসিয়াম, সেটা কমে যাবে। কমে গেলে, আয়োনাইজড ক্যালসিয়াম কমে গেলে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন বাড়ার কারণে এটা ক্রনিকভাবে প্যারাথাইরয়েড হরমোন বেশি থাকবে। প্যারাথাইরয়েড হরমোন বেশি থাকলে বেশি বেশি বোনে রিজর্পশন হতে থাকবে, ক্যালসিয়াম বাড়তে থাকবে। কিন্তু যেহেতু ফসফেট তৈরি হলেও রেনাল গ্লোমেরুলাসের যে ডিসফাংশনের কারণে ফসফেট বেরোতে পারবে না। ফলে ব্লাডের মধ্যে ফসফেট বাড়তেই থাকবে। আরেকটা কাজ হতে পারে, ভিটামিন ডি সিনথেসিস বন্ধ হয়ে যাবে, কারণ এটা তো ডিজিজ একটা কিডনি, সেখান থেকে ভিটামিন ডি তৈরি হবে না। ভিটামিন ডি তৈরি না হলে ক্যালসিয়াম ইন্টেস্টাইন দিয়ে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন হবে না, ফসফেটও রিঅ্যাবজর্পশন হবে না। ফলে ক্যালসিয়াম কমতে থাকবে এবং ক্রনিক প্যারাথাইরয়েড হরমোন ক্রনিক স্টিমুলেশন পেয়ে এটা মানে বেশি বেশি প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হলে বোনসগুলো রিজর্পশন হতে থাকবে এবং উইক হতে থাকবে। কিন্তু আসলে ডিজিজটা হচ্ছে কিডনিতে। এটা হচ্ছে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। আরও কিছু কাজ হতে পারে, যেমন যদি ক্যালসিয়াম কম ইনটেক করে কেউ, অথবা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, তাহলেও এটা সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম হতে পারে। আরেকটা কন্ডিশন আছে, যেমন যদি লাংসে যেমন হতে পারে যে লাংসে ক্যান্সার আছে, স্মল সেল ক্যান্সার, তাহলে প্যারাথাইরয়েড রিলেটেড প্রোটিন এরা তৈরি করে, যেগুলো প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন তৈরি করে, যেগুলোর ফাংশন প্যারাথাইরয়েডের মতো। সেই সব ক্ষেত্রেও ওই সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম হতে পারে। এবং ক্যান্সারে যে কোনো ক্যান্সার, এটাতে যে ব্লাড ক্যালসিয়াম লেভেল বেশি হয়, এটার একটা কারণ হচ্ছে এটা প্যারাথাইরয়েড রিলেটেড প্রোটিন। এবং আরেকটা হচ্ছে, কিছু কিছু ক্যান্সার আছে যারা RANKL লাইগেন অ্যান্টাগনিস্ট তৈরি করে, যেগুলো আবার বোন রিজর্পশনে অস্টিওক্লাস্টকে অ্যাক্টিভ করে, তারপর হচ্ছে বোন রিজর্পশন করতে থাকে। এই জন্য ক্যান্সারে বোনের যে অস্টিওপোরোসিস বা বোনের যে ক্ষয়, সেটাও হয়। থ্যাংক ইউ।